আরেকটি বিষয় হচ্ছে এসএসসির একটি টপিক। তো এই টপিকটি হচ্ছে চ্যাপ্টার 10 খনিজ সম্পদ, ধাতু এবং অধাতু। এই চ্যাপ্টারে আমরা ধাতব নিষ্কাশনের পরে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আমি আছি সাফওয়ান খান তোমাদের সাথে। তো আমরা বেশি দেরি না করে টপিক্সে চলে যাই। তো আমাদের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে এখানে সংকর ধাতু। তাহলে সংকর ধাতু জিনিসটা আসলে কি? সংকর কথাটার মানে কি? সংকর কথার মানে হচ্ছে মিশ্রণ। সংকর জিনিসটার মানেই হচ্ছে আসলে মিশ্রণ। তাহলে সংকর ধাতু হচ্ছে এক বা একাধিক ধাতুকে মিশ্রিত করে নতুন যে ধাতুটা পাওয়া যাবে সেটাই হবে সংকর ধাতু, এক কথায় বলতে গেলে। তাহলে সংকর ধাতু থেকে আমাদের এখানে আসলে কি কি আসতে পারে সেই এমসিকিউগুলো একটু জানা উচিত। যেমন এখানে ফার্স্ট যে এমসিকিউটা সেটা হতে পারে যে খ্রিস্টপূর্ব 5000 থেকে খ্রিস্টপূর্ব 3000 পর্যন্ত সময়কালকে তাম্রযুগ বলা হয়, কারণ এই সময়ে তামা দিয়ে মানুষ গয়না, অস্ত্র, যন্ত্রপাতি তৈরি করতো। এটা হচ্ছে আমাদের একটা ইম্পর্ট্যান্ট লাইন। তারপর একটা লাইন আসতে পারে এরকম যে ব্রোঞ্জ আবিষ্কার। যে ব্রোঞ্জ হচ্ছে প্রাচীনকালে মানুষদের সংকর ধাতু ব্রোঞ্জ আবিষ্কার ছিল একটি যুগান্তকারী ঘটনা। খ্রিস্টপূর্ব 3000 থেকে 1000 পর্যন্ত সময়কালকে বলা হয় ব্রোঞ্জ যুগ। তাহলে ব্রোঞ্জ যুগ কোনটা আর তাম্রযুগ কোনটা সেইটা একটু আমাদের জানা উচিত। তারপরে আসি আমরা আমাদের এই বইয়ের 249 পৃষ্ঠায় একটা চার্ট আছে। সেই চার্টটা অনেক ইম্পর্ট্যান্ট। এই চার্টটা একদম অনেক ইম্পর্ট্যান্ট। এই চার্ট থেকে অনেক এমসিকিউ আসবে। সেই এমসিকিউগুলা এই চার্টের কোন ধাতুর কোন সংকর ধাতু, যেমন এটা স্টিল, এই স্টিল সংকর ধাতুটা কাকে নিয়ে তৈরি হয়েছে? স্টিল সংকর ধাতুটা এখানে লোহা আর এখানে কার্বন নিয়ে তৈরি হয়েছে। কোথায় ব্যবহার? রেলের চাকা, জাহাজ, যানবাহন এগুলা। মরিচাবিহীন ইস্পাত বা স্টেইনলেস স্টিল কোনটার নাম কি, বিপরীত নাম কি? যেমন পিতল, পিতলের একটা নাম হচ্ছে ব্রাশ। কাঁসা, কাঁসা একটা নাম হচ্ছে ব্রোঞ্জ। তারপরে এই প্রত্যেকটার উপাদান, সংযুক্তি এবং ব্যবহার অনেক ইম্পর্টেন্ট। এগুলোর থেকে পরীক্ষা এমসিকিউতে কোশ্চেন আসেই। তারপরে যেমন নিচে যদি যাও, নিচে হচ্ছে আমরা যে স্বর্ণ ইউজ করি সেই স্বর্ণর কোন কোন ক্যারেট সম্ভব। আমাদের বইতে 21 ক্যারেট, 22 ক্যারেট, 24 ক্যারেট দেওয়া আছে, কিন্তু ব্যবহারিক জীবনে 18 ক্যারেটের স্বর্ণ কিন্তু পাওয়া যায়। তাহলে এই চার্টটা অনেক ইম্পর্টেন্ট ফর ইউর এমসিকিউ এক্সামিনেশন। তারপরে আমাদের নেক্সট যে পেজটা আছে সেই নেক্সট পেজটা একটু খেয়াল করো। এই নেক্সট পেজের মধ্যে আমাদের এখানে এই মরিচা নিয়ে একটু জানতে হবে। মরিচার সংকেত কি? মরিচার সংকেত হচ্ছে এই যে এইটা Fe2O3 NH2O, বা এটাকে যদি আমি বলি যে হাইড্রেটেড ফেরিক অক্সাইড, ঠিক আছে? হাইড্রেটেড ফেরিক অক্সাইড, আর্দ্র ফেরিক অক্সাইড। অনেকে করে কি এই আর্দ্র কথাটা খেয়াল করে না। আর্দ্র কথাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। পরীক্ষা তোমাকে যদি অপশনে দিয়ে দেয় নিচের কোনটি মরিচা, দিল আর্দ্র ফেরিক অক্সাইড, অনার্দ্র ফেরিক অক্সাইড, তুমি আর্দ্র অনার্দ্রটা খেয়াল করো না, ভুলে অনার্দ্র ফেরিক অক্সাইড দাগায় দিয়ে আসে, তাহলে কিন্তু কাটা খাবা। আর্দ্র ফেরিক অক্সাইড হচ্ছে আমাদের মরিচা। তারপরে তাম্রমল, তাম্রমল মানে কি? তামার মধ্যে মাঝে মধ্যে কিছু আস্তরণ পড়ে যেইটা তামার বিভিন্ন ধরনের যৌগ, এটা বাতাসের অক্সিজেনের সাথে তৈরি হয় কিউপ্রাস অক্সাইড। সাধারণত এই তাম্রমলটা পাওয়া যায়। আরেকটা পাওয়া যায় মাঝে মধ্যে তাম্রমল হিসেবে, সেটা হচ্ছে কিউপ্রাস সালফাইড। এই যে কিউপ্রাস সালফাইড, এই দুইটা তাম্রমল কি? মরিচার সংকেত কি? মরিচার সংকেত হাইড্রেটেড ফেরিক অক্সাইড বা Fe2O3 NH2O। এখানে পানিটা n সংখ্যক পানির অণু এখানে কেলাসিতভাবে থাকবে। তারপরে আসো আমাদের এখানে নেক্সট যেটা জানতে হবে সেটা কি? নেক্সট এখান থেকে জানতে হবে সেটা হচ্ছে এই যে মরিচা যে সৃষ্টি হয় সেই মরিচা সৃষ্টির পরীক্ষাটা এর একটু বোঝা লাগবে। এই মরিচা সৃষ্টির পরীক্ষাটা আমাদের একটু বুঝতে হবে। এখানে আমাদের যেমন এখানে এই 4টা টেস্ট টিউব নেওয়া আছে, একটা টেস্ট টিউব, 2টা, 3টা, 4টা টেস্ট টিউব নেওয়া আছে। এই 4টা টেস্ট টিউবের মধ্যে বিভিন্ন ধরনের কন্ডিশন দেওয়া আছে এবং তোমাকে জিজ্ঞেস করা হবে পরে যে 4টা টেস্ট টিউব থেকে কি কোনো মরিচা পড়ার সম্ভাবনা আছে কি নাই। মরিচা পড়ার জন্য মাথায় রাখবা সবসময় দুইটা জিনিস, যে মরিচা পড়বে কোথায়? লোহাতে পড়বে। লোহাটার উপর কখন মরিচা পড়বে? যখন লোহার উপরে পানি এবং যখন অক্সিজেন এই দুইটা যখন এসে পড়বে তখনই শুধুমাত্র লোহাতে মরিচা পড়বে। আমরা এখন চেষ্টা করব যে এই 4টা টেস্ট টিউবের মধ্যে একই সাথে অক্সিজেন এবং পানি সংস্পর্শ আসছে কিনা। প্রথম টেস্ট টিউবে তোমরা যদি দেখো এখানে বায়ু আছে, দ্যাট মিনস তোমার এখানে এই টেস্ট টিউবের জন্য আমার এখানে অক্সিজেন আছে, বাট এখানে কি কোথাও কোনো পানি আছে? কোথাও কোনো পানি নেই। ইভেন যে ক্যালসিয়াম ক্লোরাইডটা নেওয়া হয়েছে সেইটাও অনার্দ্র, মানে সেইটাও আর্দ্র না, মানে সেইটাও ভিজে না। তার মানে এখানে অক্সিজেন আছে বাট পানি কিন্তু নাই। তাহলে আমি একটু আগে বলছি কি মরিচা পড়ার জন্য পানিও লাগবে, অক্সিজেনও লাগবে। এখানে অক্সিজেন আছে কিন্তু পানি নাই, তাহলে এখানে মরিচা পড়বে? ডেফিনেটলি তুমি যা বলছো সেটাই। এই 1 নম্বর টেস্ট টিউবে কোনো মরিচা পড়বে না। 2 নম্বর টেস্ট টিউবে আসো। 2 নম্বর টেস্ট টিউবের মধ্যে কি দেখতেছো? এখানে পুরোটাই পানি, কিন্তু এখানে কোনো বাতাস দেখতে পারতেছো? কোথাও কিন্তু কোনো বাতাস নাই। তাইলে এখানে কিন্তু কোনো অক্সিজেন নাই। এবং তোমাকে আরও এনশিওর করি যে এখানে পানির মধ্যে যে অক্সিজেনটা থাকার কথা ছিল, যে দ্রবীভূত অক্সিজেনটা, সেই দ্রবীভূত পানির অক্সিজেনটাও নাই। কারণ কি? তুমি পানিটা ফুটিয়ে নিছো। পানি যখন আমরা ফুটিয়ে নিব তখন কিন্তু সেই পানির মধ্যে সেই দ্রবীভূত অক্সিজেন কিন্তু থাকে না।
দ্রবীভূত অক্সিজেনটা কিন্তু ওই তাপমাত্রা পাওয়ার সাথে সাথে সেটা বাষ্পীভূত হয় অথবা গ্যাসে কনভার্ট হয়, সেটা কিন্তু চলে যায়, সেটা দ্রবীভূত থাকে না। তাহলে যেহেতু আমি এখানে পানিটা ফুটে নিছি, তাহলে আমার এখানে দ্রবীভূত অক্সিজেনও নেই, বাতাসও যেহেতু নাই, তাহলে বাতাসের অক্সিজেনও নেই। সুতরাং এখানে পানি আছে কিন্তু অক্সিজেন নাই, দুইটা যেহেতু একসাথে নাই, তাহলে এই টেস্ট টিউবে মরিচা করবে না। 3 নম্বর টেস্ট টিউবে আসো। 3 নম্বর টেস্ট টিউবের মধ্যে এখানে বায়ু আছে, পানিও আছে, বাট এই বাতাস আর পানির মাঝখানে একটা তৈলাক্ত স্তর আছে। এই তৈলাক্ত স্তরে থাকার কারণটা কি? এই প্যারাকটা বা এই তার কাটাটা পানির মধ্যে থাকার কারণে সে পানির টাচ পাইল, কিন্তু সে কি বাতাসের কোনো টাচ পাবে না, কারণ বাতাস তো পানির মধ্যে দ্রবীভূত হয়ে যদি আবার যেত তাহলে কিন্তু পাইতো। এখানে কিন্তু বাতাসের কোনো সুযোগ নাই পানিতে দ্রবীভূত হয়ে তার কাটা পর্যন্ত যাওয়ার, কারণ কি মাঝখানে তুমি তেল দিয়ে একটা তৈলাক্ত স্তর দিয়ে তাকে সেপারেট করে রাখছো। সো যার কারণে এখানে পানি থাকবে, বাট এখানেও কোনো অক্সিজেন থাকবে না, যার কারণে এইখানেও কিন্তু আমার মরিচা পড়বে না। এবার 4 নম্বর টেস্ট টিউবের দিকে খেয়াল করো। 4 নম্বর টেস্ট টিউবের মধ্যে কি আছে? তোমার এখানে অক্সিজেনও আছে, তোমার এখানে পানিও আছে, তাহলে এইখানেই শুধুমাত্র মরিচা পড়বে। তাহলে এই টেস্ট টিউবে হচ্ছে আমার শুধু মরিচা পড়বে। তাহলে মরিচার বিষয়টাকে আশা করি বুঝতে পারছো। যদি না বুঝো তাহলে ভিডিওটাকে আরেকবার টেনে দেখবে, ইনশাল্লাহ বুঝে যাবে। তারপরে আসো এখন ধাতু ক্ষয়রোধের উপায়। এই যে তুমি করলা, এত যে মরিচা রয়েছে যে আমাদের পড়লো, এই মরিচা পড়া কি আমাদের জন্য ভালো? আমাদের জন্য তো ভালো না। তার মানে মরিচা পড়াকে ঠেকাইতে হবে, মরিচা পড়াকে আটকাইতে হবে। তাহলে মরিচাকে আটকানোর জন্য রাস্তা কি? মরিচা পড়াকে আটকানোর জন্য রাস্তা হচ্ছে আমার এই ধাতু যার উপর মরিচা পড়তেছে, অথবা যে কোনো ধাতু হইতে পারে, যার ক্ষয় হইতে পারে, আমি কি করব? তার উপর যদি একটা প্রলেপ দিয়ে দিই, একটা কোনো কিছুর প্রলেপ দিয়ে দিই, প্রলেপ মানে একটা আবরণ দিয়ে দিই, তাহলেই তো ওই ধাতুটা বাহিরের এনভায়রনমেন্ট বা বাহিরের যে ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টর থেকে সেপারেটেড থাকে, তখন সে ক্ষয় হওয়ার হাত থেকে বেঁচে যায়। তাহলে একটা ধাতুর উপর আমরা যে কোনো কিছু প্রলেপ দিব, সেই প্রলেপ দেওয়াটাকে বলা হয় প্লেটিং। যদি সেই প্লেটিংটা আমি তড়িৎ ব্যবহার করে দেই, তাহলে সেটাকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। বুঝতে পারছো? তাহলে আমরা দেখি যে আমাদের এখানে ধাতু এই যে ক্ষয়রোধের উপায়, আমাদের এখানে যে বলা হচ্ছে যে এই যে ধাতু ক্ষয়রোধের উপায়, ধাতু ক্ষয়রোধের উপায় এখানে কি? যে দেখো সাধারণত দুইভাবে ধাতুটাকে এখানে ক্ষয়রোধ করা হচ্ছে। একটাকে কি বলা হচ্ছে? একটাকে বলা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং, আর একটাকে বলা হচ্ছে গ্যালভানাইজিং। এখন হচ্ছে আমরা ইলেকট্রোপ্লেটিং এবং গ্যালভানাইজিংকে এই দুটো জিনিসটা বোঝার চেষ্টা করবো। দেখো আমরা এই ছবিটা দিয়ে বোঝার চেষ্টা করি। ধরো আমরা চাচ্ছি যে আমার কাছে যে চাবিটা আছে, সেই চাবিটার মধ্যে যাতে কোনো ঝং না পড়ে বা মরিচা না পড়ে, তাহলে এই মরিচাটাকে প্রিভেন্ট করার জন্য আমি কি করলাম? আমি চিন্তা করলাম আচ্ছা চাবির উপরে আমি কপার বা এই যে তামা যে আছে, এই যে তামা, এই তামার যদি একটা প্রলেপ দিয়ে দিতাম, তাহলে তো বাতাসের পানি আর অক্সিজেন ওই তামাকে ভেদ করে তো আর চাবির কাছে আসতে পারতো না, তাহলে কিন্তু আমার চাবিটার মধ্যে মরিচা পড়তো না। এই চিন্তা করে তুমি করলা কি, এখানে যে তামা আছে সেই তামা আর চাবিকে একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করলা। এই যে আমার সেই ব্যাটারিতে কানেক্ট করলাম, ব্যাটারি এই মাথা হচ্ছে পজিটিভ, এই মাথার হচ্ছে নেগেটিভ। এখন এই পজিটিভ মাথা যার সাথে কানেক্টেড, সুতরাং তামার সাথে কানেক্টেড, দ্যাটস ওয়াই আমার তামাটা কি এখানে অ্যানোড, আমরা সবাই জেনে আসছি এগুলা। আর যেহেতু নেগেটিভ টার্মিনাল কার সাথে কানেক্টেড? চাবির সাথে কানেক্টেড, তাহলে চাবিটা হচ্ছে ক্যাথোড। আমরা জানি যে ধনাত্মক হইলে অ্যানোড হয়, ঋণাত্মক হইলে ক্যাথোড হয়। এখন মজার বিষয় হচ্ছে আমি কেন কপারকে অ্যানোড হিসেবে রাখলাম আর চাবিকে ক্যাথোড হিসেবে রাখলাম? কারণ কি দেখো, অ্যানোডে কী হবে? অ্যানোডে সবসময় কিন্তু জারণ হবে, তাহলে জারণটা এখানে কার হবে? কপারের হবে। এখন দেখো আমি যদি এইখানে একটু লিখি বিষয়টা, তাহলে কপারের জারণ হবে। তাহলে কপারের কেমনে জারণ হবে? কপার তো এই অবস্থায় মুক্ত আছে, সে যদি 2টা ইলেকট্রন ছেড়ে দেয়, কপার যদি 2টা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে কিন্তু সে কপার 2+ হয়ে যাবে। এখন কপার 2+ হিসেবে যখন সে কনভার্টেড হবে, সে যখন কপার 2+ হিসেবে কনভার্টেড হবে, এই দেখো এই যে কপার 2+, তাহলে এই কপার 2+ কই থেকে আসছে? এই কপার 2+ কিন্তু এইখান থেকে আসছে। এইটা আগে ছিল এখানে আমার কপার, এখন হচ্ছে কপার 2+। এখন কপার 2+ যখন হয়ে যাবে, যখন সে আয়নিত হয়ে যাবে, আয়নিত হয়ে গেলে তো সে এই ধাতুতে থাকতে পারবে না, তখন আয়নিত হয়ে গেলে তার পানিতে চলে আসতে হবে। এই কারণে কপার 2+ কিন্তু আমার দ্রবণে চলে আসছে। এখন এই কপার 2+, যেটা আমি এখানে লিখলাম, যার এখানে যদি লিখি যে কপার 2+, এই কপার 2+ এর চার্জ কি? কপার 2+ এর চার্জ হচ্ছে পজিটিভ। তাহলে পজিটিভ কপার 2+ চার্জ কার কাছে যাবে? এখন এখানে নেগেটিভলি চার্জ কে আছে? ক্যাথোড, কারণ ওই যে দেখছো যে ক্যাথোডের চার্জ হচ্ছে নেগেটিভ। তাহলে এই পজিটিভ কপার চার্জটা তখন আমার এই নেগেটিভ চার্জযুক্ত চাবির কাছে যাবে। এইভাবে কি হবে? কপার আয়নগুলো আস্তে আস্তে এখান থেকে খসে পড়বে, কপার আয়নগুলো এখান থেকে খসে পড়বে, এই খসে পড়া কপার আয়নগুলো আবার চাবির উপর যে প্রলেপ দিবে, এইভাবে হবে কি একটা নির্দিষ্ট সময় পর পুরা চাবির উপরে কপার একটা প্রলেপ পড়ে যাবে। এই প্রসেসটাকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং তাহলে মানে কি দাঁড়ালো? যদি আমি তড়িতের সাহায্যে কোনো একটা ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দিই, তাহলে সেটাকে বলা হবে ইলেকট্রোপ্লেটিং, এখন আমি মনে করো যদি আমি চাবির উপরে যদি প্রলেপ দিতে চাই, যাকে প্রলেপ দিব তাকে রাখবো অ্যানোড। ধরো আমি কপারের প্রলেপ দিব, তাহলে কপারকে করবো অ্যানোড। কার উপরে দিব?
দিব হচ্ছে চাবির উপরে, যার উপরে দিব সে হবে ক্যাথোড। ঠিক আছে, যেমন আমি এখানে চাবির উপরে দিছি, এই জন্য চাবি হচ্ছে ক্যাথোড। আর যার প্রলেপ দিব সে হবে অ্যানোড, কপারের প্রলেপ দিছি কপার হবে অ্যানোড। আশা করি এটা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তাহলে হচ্ছে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবো, আমরা চেষ্টা করবো তোমাদের সেখানে বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে আমরা ইলেকট্রোপ্লেটিং নিয়ে আমি এখানে যা বলছি সেটাই হচ্ছে গিয়ে তোমার এখানে সামারাইজ করে দেওয়া আছে, তোমরা এটা পড়লেই বুঝে যাবে আশা করি। এখন আসো গ্যালভানাইজিং কি। গ্যালভানাইজিংটা হচ্ছে তুমি যেই কোনো ধাতুর উপর, আমি কিন্তু চাবির উপর দিয়েছিলাম কিসের প্রলেপ, কপারের প্রলেপ। তুমি যদি কোনো ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দাও, কিসের প্রলেপ, জিঙ্কের প্রলেপ দাও, তাহলে সেই প্রসেসটাকে বলা হবে গ্যালভানাইজিং। জিঙ্কের প্রলেপ, ওই যে জিঙ্ক বরিকার্য, হ্যাঁ এই যে বরিকার্য, এই যে গ্যালভানাইজিং, এটা মনে রাখবার কীভাবে, ঠিক আছে। তাহলে জিঙ্কের প্রলেপ দিব আমরা যেই প্রসেসের মাধ্যমে, সেই প্রসেসটাকে বলা হবে কি, গ্যালভানাইজিং। তাহলে আমরা বুঝতে পারছি। তো গ্যালভানাইজিংয়ের এই ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের প্রয়োজন নেই, কোনো ধাতুর উপর যে কোনোভাবে জিঙ্কের প্রলেপ দিয়ে গ্যালভানাইজিং করা হয়। তুমি যে কোনোভাবে যদি জিঙ্কের প্রলেপ দিতে পারো তাইলে সেটা গ্যালভানাইজিং। ঠিক আছে, আমরা তাহলে এই পর্যন্ত বুঝলাম। নেক্সট আসো আমাদের এখান থেকে যেটা জানতে হবে সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এখন হচ্ছে আমাদের এই সালফিউরিক অ্যাসিড এটা বুঝতে হবে যে সালফিউরিক অ্যাসিড আমরা আসলে প্রস্তুত করি কীভাবে। তাহলে সালফিউরিক অ্যাসিড যে আমরা প্রস্তুত করবো, সেই সালফিউরিক অ্যাসিডকে প্রস্তুত করার জন্য আমাদের কাছে বেসিক্যালি তিনটা থেকে চারটা ধাপ আছে। আমি যদি ধাপগুলো একটু দেখাই তাহলে বুঝবা যে আমার বানাইতে হবে কিন্তু সালফিউরিক অ্যাসিড H2SO4। মজার বিষয় হচ্ছে এই যে সালফিউরিক অ্যাসিডটাকে আমরা যে বানাবো, সালফিউরিক অ্যাসিড বানানোর জন্য আমার কোন যৌগটা মানে কোন মৌলটার সহায়তা নিতে হবে, সেটা হচ্ছে সালফার। তাহলে সালফিউরিক অ্যাসিড বানানোর প্রথম কাঁচামাল হচ্ছে সালফার। প্রথম কাঁচামাল কি, সালফার। তাহলে কি করবো, এখানে দেখো বইয়ে বলা হচ্ছে যে ধাপ একে বলা হচ্ছে যে একটি চুল্লিতে সালফার এবং শুষ্ক বায়ু, যে বায়ুতে জলীয় বাষ্প নেই, জলীয় বাষ্প থাকলে কিন্তু সালফার পারফেক্টলি বিক্রিয়া করবে না অক্সিজেনের সাথে। বায়ু নিতে হবে জাস্ট সেখানে সালফার এবং অক্সিজেন থাকবে। তাহলে সালফার এবং অক্সিজেন মিলে তৈরি করলো সালফার ডাইঅক্সাইড। এখানে একটা সালফার, এখানে একটা সালফার, এখানে দুইটা অক্সিজেন, এই যে এখানে দুইটা অক্সিজেন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার সালফার ডাইঅক্সাইড তৈরি হলো। এখন আমি কি করব, এই সালফার ডাইঅক্সাইড যেটা তৈরি হয়েছে, এই সালফার ডাইঅক্সাইড গ্যাসের সাথে কিছু অক্সিজেন গ্যাস একটি চুল্লিতে প্রেরণ করা হয়। চুল্লি মানে কি, একটা জায়গা বা একটা যেখানে তাপ দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে চুল্লি। চুল্লিতে প্রেরণ করা হয়, ওই চুল্লির তাপমাত্রা থাকে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। অনেক ইম্পর্টেন্ট। তাহলে আমাদের এখানে যে টেম্পারেচারটা থাকবে, সেই টেম্পারেচারটা কত, সেই টেম্পারেচার হচ্ছে 450 ডিগ্রি সেলসিয়াস থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে আমরা যে প্রভাবকটা নেব, সেই প্রভাবকটার নাম হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। ভ্যানাডিয়াম পেন্টক্সাইডের সংকেত হচ্ছে V2O5। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, V2O5 হচ্ছে আমাদের ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। এই পরিস্থিতিতে তুমি যখন এই সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেন যোগ করবা, তখন সেখান থেকে কী তৈরি হবে, সালফার ট্রাইঅক্সাইড। তখন সেখান থেকে কী তৈরি হবে আমাদের, তখন সেখান থেকে হচ্ছে আমাদের সালফার ট্রাইঅক্সাইড তৈরি হবে। ঠিক আছে, এখন দেখো আমরা যে কাজটা করব, এখন দেখো তাই তোমার কাছে যেহেতু সালফার ট্রাইঅক্সাইড হয়ে গেছে, তো তুমি চাইলে কী করতে, সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানি যোগ করে দিয়ে সালফিউরিক অ্যাসিড করে দিতা, কিন্তু এটা আসলে করা যায় না। কারণ সালফার ট্রাইঅক্সাইডের সাথে তুমি যখন পানি যোগ করবা, তখন সেখান থেকে সালফিউরিক অ্যাসিড তৈরি হবে, বাট প্রবলেম কী হবে, প্রবলেম হবে এইটাই যে সেই সালফিউরিক অ্যাসিডটা গ্যাসীয় হবে বা বাষ্পীয় হবে। তাই বাষ্পীয় থাকলে কী হবে, এটা যদি একটা অ্যাসিড, এটা বাষ্প হয়ে গেছে, বাষ্প হয়ে তখন সবার ফ্যাক্টরিতে যারা আছে সবার কাছে সরাই যাবে। তাহলে অ্যাসিড তো একটা ইরিটেটিং সাবস্টেন্স, বা এটা তো একটা মানে ক্ষতিকর জিনিস। তাহলে এইটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যেতে পারে, চোখে যেতে পারে, চোখে যেয়ে জ্বালা পোড়া বা ক্ষত সৃষ্টি করতে পারে। যার কারণে করা হয় কি, সালফার ট্রাইঅক্সাইডকে সরাসরি পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয় না। সালফার ট্রাইঅক্সাইডটাকে করা হয় কি, আগে থেকে প্রস্তুত সালফিউরিক অ্যাসিডের সাহায্যে, সালফিউরিক অ্যাসিডের মধ্যে এই সালফার ট্রাইঅক্সাইডটাকে একটু শোষিত করা হয়। শোষিত করা হলে এখান থেকে কী তৈরি হয়, এখান থেকে H2SO7 মানে ওলিয়াম তৈরি হয়। এটা একটু মনে রাখতে হবে, এটাকে আমরা বলি ওলিয়াম। হ্যাঁ, এটা হচ্ছে ধূমায়িত সালফিউরিক অ্যাসিড। ওলিয়াম তৈরি হবে যেটাকে আমরা বলি ধূমায়িত সালফিউরিক অ্যাসিড বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। এই যে ওলিয়াম তৈরি হবে H2SO7, এবার এই ওলিয়ামটাকে অল্প অল্প করে অনেক পানির মধ্যে তুমি অল্প অল্প করে ওলিয়ামকে মিশ্রিত করলে সেখান থেকে সালফিউরিক অ্যাসিড তৈরি হবে। তাহলে সালফিউরিক অ্যাসিড আমি কীভাবে তৈরি করলাম, আমরা যদি একটু বিক্রিয়া টাইপে দেখার চেষ্টা করি, কেমনে করছি আমরা। প্রথম ধাপে কী করছি, প্রথম ধাপে হচ্ছে আমি এখানে সালফারের সাথে অক্সিজেন যোগ করছি, যোগ করার পর এখান থেকে আমার সালফার ডাইঅক্সাইড তৈরি হয়েছিল, সহজ হিসাব।
তারপর কি করছি আমি সেই সালফার ডাইঅক্সাইডটাকে আমি আবার বায়ুমণ্ডলের অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটে আমি হচ্ছে এখানে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করছি। এবার কি করছি আমি এই যে সালফার ট্রাইঅক্সাইডটা আমার এখানে তৈরি হয়েছে সেই সালফার ট্রাইঅক্সাইডটাকে আমি আবার পানির সাথে যোগ করছি না, সেটাকে আমি করছি কি আমার আগে থেকে প্রস্তুত করা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটেছে। আগে থেকে প্রস্তুত করা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটানোর পর এখানে কী তৈরি হয়েছে, এখানে হচ্ছে ধূমায়িত সালফিউরিক অ্যাসিড বা H2S2O7 এটা তৈরি হয়েছে। এখন আসো এই H2S2O7 যেটা ছিল এই H2S2O7 এইটাকে আমি আবার এই পানির সাথে যখন আস্তে আস্তে করে বিক্রিয়া ঘটাইছি তখন হচ্ছে কি এখান থেকে আমার এই সালফিউরিক অ্যাসিড তৈরি হয়ে গেছে H2SO4। তাহলে আশা করি তোমরা সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির বিক্রিয়াটা বুঝতে পারছো।